ক্লাস 12-এ আমরা যে জৈব যৌগ চ্যাপ্টারটা পড়ছিলাম তাতে আমরা আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হলো প্রিপারেশন অফ হ্যালোঅ্যালকেন ফ্রম হাইড্রোকার্বন। আমরা জানি যে হাইড্রোকার্বন মানে কেবলমাত্র হাইড্রোজেন এবং কার্বন ঘটিত যে যৌগ সেগুলোকে হাইড্রোকার্বন বলে, মানে এগুলো অ্যালকেন হতে পারে, অ্যালকিন হতে পারে বা অ্যালকাইন হতে পারে। তো প্রথম যে রিয়াকশনটা আমরা এখন আলোচনা করব সেটা হলো RH, অর্থাৎ এটা দেখো, এটা অ্যাকচুয়ালি একটা অ্যালকেন। আর মানে হলো অ্যালকিল গ্রুপ, অ্যালকিল গ্রুপের সঙ্গে হাইড্রোজেন দেখানো হয়েছে, তার মানে এটা অ্যাকচুয়ালি একটা অ্যালকেন। তো অ্যালকেনের সঙ্গে ক্লোরিন বা ব্রোমিন যদি আমরা তার রিয়াকশন করাই ইন প্রেজেন্স অফ সানলাইট এইচ নিউ দিয়ে, যেটা রিপ্রেজেন্ট করা হয়েছে, অথবা হিট করে 250 থেকে 400 ডিগ্রি সেন্টিগ্রেড যদি হিট করা হয়, তাহলে এখানে RCl অর্থাৎ ক্লোরো অ্যালকেন বা RBr অর্থাৎ ব্রোমো অ্যালকেন ইত্যাদি তৈরি হয়। এবং তার সঙ্গে যদি ব্রোমিন নেওয়া হয় HBr, ক্লোরিন নেওয়া হলে HCl তার সঙ্গে উপজাত পদার্থ হিসাবে উৎপন্ন হয়। একটা রিয়েল এক্সাম্পল আমরা এরকম দেখতেই পারি, যেটা আমরা ইভেন ক্লাস 10 থেকেই পড়ে আসছি, যে মিথেনের সঙ্গে ক্লোরিন এবং বিক্ষিপ্ত সূর্যালোকের বিক্রিয়া ঘটানো হলে মিথাইল ক্লোরাইড, ডাইক্লোরোমিথেন বা ক্লোরোফর্ম, কার্বন টেট্রাক্লোরাইড এই যৌগগুলো উৎপন্ন হয়। তাহলে এখানে রিয়াকশনের যে প্যাটার্নটা, যে রিয়াকশনটা এখানে ঘটছে, সেটা আমরা এইভাবে লিখলে খুব সহজেই বুঝতে পারবো। যে এখানে যে জেনারেল রিয়াকশনটা লেখা হয়েছে RH, তার সঙ্গে সাপোজ Cl2 অর্থাৎ Cl বন্ড Cl এইভাবে যদি আমরা দেখাই, তো মাঝখান থেকে এই পার্টটা HCl হয়ে বেরিয়ে গেলে এখানে RCl উৎপন্ন হয়, এবং তার সঙ্গে অবশ্যই HCl উৎপন্ন হয়েছে ইন প্রেজেন্স অফ সানলাইট, ডিফিউজড সানলাইট, এটা সহজেই ঘটে। তো এই কমন রিয়াকশনের প্যাটার্নটা আমরা এখানে লক্ষ্য করতে পারি। এবার লক্ষ্য করো যে আমরা এর যে ডিসকাশন পার্টটা সেটা আসে। দেখো এখানে বলা হয়েছে যে অ্যালকেনে একাধিক অসমতুল্য হাইড্রোজেন থাকলে সম্ভাব্য সবকটি মনোহ্যালোজেন যৌগই উৎপন্ন হয়। তো এটার অর্থ কি যে অ্যালকেনে একাধিক অসমতুল্য হাইড্রোজেন, এই কথাটার অর্থ কি? দেখো, এই অসমতুল্য হাইড্রোজেন ব্যাপারটা আমরা কিভাবে বুঝবো বা বিষয়টাই কি, সেটা একটা উদাহরণ দিয়ে বিষয়টাকে আমরা আলোচনা করব। দেখো, প্রথমে আমরা সহজ একটা কমন একটা এক্সাম্পল নিতে পারি, সেটা হচ্ছে প্রোপেন, CH3 CH2 CH3। দেখো এই যে প্রোপেন যৌগটায় এখানে দেখো যে হাইড্রোজেন কিন্তু 3টে কার্বনে আছে। তো 3টে কার্বনের হাইড্রোজেনগুলোর মধ্যে অসমতুল্য জাতীয় হাইড্রোজেন কত প্রকারের আছে সেটা আমরা এখন ক্যালকুলেট করতে পারি বা সেটাকে আমরা বুঝতে পারি। তো কিভাবে আমরা সেটাকে বুঝবো? দেখো এখানে যে 3টে জায়গায় হাইড্রোজেন হাইড্রোজেন উপস্থিত আছে, সেগুলোকে প্রতিস্থাপিত করে যে যে যৌগ সম্ভাব্য হতে পারে সেগুলো আমরা সবগুলো বিচার করব ইনফ্যাক্ট। দেখো এখানে যদি কোনো একটা হাইড্রোজেনকে প্রতিস্থাপন করি, তাহলে এখানে দেখো তৈরি হবে CH2, সাপোজ ক্লোরিন প্রতিস্থাপন হচ্ছে, হ্যালোজেন প্রতিস্থাপন, এটা CH3। নেক্সট দেখো মিডল কার্বনের যে হাইড্রোজেনগুলো আছে সেটা যদি প্রতিস্থাপন ঘটে, তাহলে CH3 CH, এটা Cl, এটা CH3। এবং প্রান্তে অর্থাৎ ডান দিকে যে হাইড্রোজেনগুলো রয়েছে 3টে সেই কার্বনের সঙ্গে, সেটা যদি প্রতিস্থাপন করা হয়, তাহলে CH3 CH, এখানে দেখো 2, এটা CH2, এখানে Cl। এইবার যদি লক্ষ্য করো যে এই যে 3টে কম্পাউন্ড লেখা হয়েছে, এদের যদি IUPAC নামগুলোকে নিয়ে কনসিডার করো, তাহলে দেখো এখানে আমরা পাবো 1 ক্লোরোপ্রোপেন, এটা 2 ক্লোরোপ্রোপেন, এটা কিন্তু আবার 1 ক্লোরোপ্রোপেন। তার মানে এইটা এবং এটা, এই দুটো কোনো ভিন্ন যৌগ নয়, এই দুটো একই যৌগ। অর্থাৎ এই দুটো একই যৌগ, এটা কিন্তু ভিন্ন প্রকারের যৌগ, কারণ এর আইউপিএসি নামটা কিন্তু ভিন্ন হচ্ছে। তাহলে আমরা বলতে পারি, তাহলে আমরা কি করব? এরকম যৌগের সম্ভাব্য যত রকমের প্রতিস্থাপন হতে পারে সব রকম প্রতিস্থাপন করে আমরা আইউপিএসি নাম করতে গিয়ে যদি দেখি প্রতি ক্ষেত্রে নামগুলো একই হচ্ছে, তাহলে বুঝবো যে সেখানে এক জাতীয়
হাইড্রোজেন বর্তমান, অর্থাৎ অসমতুল্য হাইড্রোজেনের পরিমাণ, হাইড্রোজেনের সংখ্যা একটা। অসমতুল্য জাতীয় হাইড্রোজেন সেরকম জোড় আর কি, অসমতুল্য যে হাইড্রোজেনের সংখ্যা বলা যেতে পারে সেটা 2 বা 1, যেটা যে ক্ষেত্রে হবে। যেমন এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আইইউপিএসি নাম দু রকমের পেলাম, দুটো ইউনিক নাম পেলাম। তাহলে অসমতুল্য হাইড্রোজেন দু প্রকার, 2 টাইপসের, এটা আমরা বলতে পারি। এবার নেক্সট একটা এক্সাম্পল আমরা বিচার করতে পারি। সাপোজ আমরা বিচার করছি এই যৌগটা CH3, এখানে C, এখানে CH3, এখানে CH3, এখানে আর একটা CH3। লক্ষ্য করে দেখো, এই যে আমরা যৌগের গঠনটা লিখেছি এখানে, এই যে কোনো হাইড্রোজেনকে যদি আমরা প্রতিস্থাপন করি তাহলে সব ক্ষেত্রে এটাকে বা এখানে বা এখানে বা এখানে যেখানেই আমরা ক্লোরিন বা ব্রোমিন বা অন্য কিছু দিয়েও প্রতিস্থাপন হতে পারে যদি করা যায়, তাহলে সেক্ষেত্রে দেখো উৎপন্ন যৌগটা সব ক্ষেত্রেই দেখো এই রকমই কিন্তু হবে। যেখানেই প্রতিস্থাপন করো দেখো আইদার এখানে ক্লোরিন হবে অথবা এখানে এখানে অথবা এখানে। তাহলে এই জাতীয় যে কোনো জায়গায় যদি একটা হ্যালোজেনকে প্রতিস্থাপন করা যায়, যেটাকে বলা হচ্ছে মনো হ্যালোজেন যৌগ, মনো হ্যালোজেন প্রতিস্থাপিত যৌগ। দেখো এটা কিন্তু একটা টাইপের প্রতিস্থাপন বিক্রিয়া। এটা লক্ষ্য করলেই বুঝতে পারছো যে এখানে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে ক্লোরিন এসে একটা জৈব যৌগ উৎপন্ন হচ্ছে। সো এই যে প্রতিস্থাপন বিক্রিয়াটার কথা আমরা ভাবছি, এই প্রতিস্থাপন বিক্রিয়াটার ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাবো যে এইখানে বা এই ক্ষেত্রে আমরা কিন্তু কেবলমাত্র এক জাতীয় মনো হ্যালোজেন যৌগই কিন্তু পাচ্ছি। কারণ যেখানেই প্রতিস্থাপন করো না কেন এই সিস্টেমে, সেখানে কিন্তু একটাই আইইউপিএসি নামের যৌগ উৎপন্ন হবে। যেমন এটার ক্ষেত্রে যদি আমরা দেখি 1 2 3, তাহলে 1 ক্লোরো 2 ডাইমিথাইল প্রোপেন। সুতরাং ক্লোরিনটা এখানেই থাকবে, এখানেই থাক বা এখানেই থাক, সেই নামটা আইইউপিএসি নামে কোনো চেঞ্জ হবে না, 1 ক্লোরো 2 ডাইমিথাইল প্রোপেন, এই হবে এটার আইইউপিএসি নাম। সুতরাং এখানে আমরা বলতে পারি অসমতুল্য হাইড্রোজেনের যে টাইপ সেটা এক প্রকারেরই আছে, অর্থাৎ এখানে অসমতুল্য হাইড্রোজেন আলাদা কিছু নয়, সবগুলোই সমতুল্য, এটা হলো ব্যাপার। এবারে দেখো এরকম আরো সিস্টেম নিয়ে তোমরা বিচার করতে পারো। যেমন এই সিস্টেমটা যদি তোমরা বিচার করো, দেখো এটা একটা সাইক্লোহেক্সেন রিং এবং এর সঙ্গে একটা CH3 গ্রুপ আছে। তো যদি এখানে ঠিক করে খেয়াল করো দেখবে এখানে এই যে হাইড্রোজেনগুলো আছে এটা একটা টাইপের হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন কিন্তু আছে সেটা সেকেন্ড টাইপের, এখানে এখানে যেটা আছে এটা তাহলে সেকেন্ড টাইপের, এখানে এখানে যেটা আছে সেটা থার্ড টাইপের, এটা ফোর্থ টাইপের, এটা ফিফথ। অর্থাৎ আমাদের এখানে যে বিভিন্ন কার্বনে যে হাইড্রোজেনগুলো আছে, এখানে হাইড্রোজেন আছে কিন্তু প্রতিটা বাকি যে পজিশনগুলো দেখানো হয়নি সেগুলো প্রত্যেকটায় দুটো করে কিন্তু হাইড্রোজেন আছে যোজ্যতা মেলানোর জন্য। তাহলে এখানে কিন্তু অসমতুল্য হাইড্রোজেন 5টা হয়ে যাচ্ছে, অর্থাৎ 5টা টাইপের হাইড্রোজেন আছে, and সেটা ডিপেন্ডিং অন দেয়ার এনভায়রনমেন্ট। এবার তোমরা যদি ঠিক একইভাবে বিভিন্ন স্থানে প্রতিস্থাপন করে যৌগ উৎপন্ন করো বা কাল্পনিকভাবেও যদি ভাবো, তাহলে দেখবে 5 রকম আইইউপিএসি নামের যৌগ তোমরা পাচ্ছ। তাই এক্ষেত্রে অসমতুল্য হাইড্রোজেন 5টা, এবং অসমতুল্য যদি হাইড্রোজেন 5টা হয় তাহলে কিন্তু 5 প্রকারের যৌগ তোমরা পেতে পারো সম্ভাব্য। তো সেগুলো কি কি হবে? দেখো ক্লোরিন প্রতিস্থাপনের ক্ষেত্রে যেটা যেটা হতে পারে সেটা হলো এটা একটা যৌগ হতে পারে। সেকেন্ড কি হতে পারে? CH3, এখানে দেখো এখানে একটা ক্লোরিন এসে একটা যৌগ হতে পারে সেকেন্ড। থার্ড এখানে CH3 হলো, এখানে ক্লোরিনটা এখানে দিল একই হবে, তাহলে এটা 3 নম্বর যৌগ। এবারে নেক্সট আসি CH3 সাইক্লোহেক্সেন রিং, তাহলে ক্লোরিনটা এখানে বা এখানে যাই হোক না কেন একই রকমেরই যৌগ পাবে। আর ফিফথ যেটা সেটা হচ্ছে এই যৌগ পাবে। প্রতিটার আইইউপিএসি নাম যদি করো দেখবে প্রত্যেকটার আইইউপিএসি নাম কিন্তু ভিন্ন ভিন্ন হবে। এবং এইভাবে আমরা দেখছি যে এখানে যেহেতু অসমতুল্য হাইড্রোজেন 5টা, তাই এখানে
মনো হ্যালোজেন প্রতিস্থাপিত যৌগ কিন্তু 5টা হবে। নেক্সট আসি, ব্রোমিনের রিঅ্যাক্টিভিটি কম, সিলেক্টিভিটি বেশি, এবং ক্লোরিনের ক্ষেত্রে তা বিপরীত, মানে ক্লোরিনের ক্ষেত্রে তার রিঅ্যাক্টিভিটিটা কিন্তু বেশি, সিলেক্টিভিটিটা কম তুলনামূলকভাবে। তো এ কারণে রেট অফ রিয়াকশন ফর ক্লোরিন 3 ডিগ্রি হাইড্রোজেন, 2 ডিগ্রি হাইড্রোজেন, 1 ডিগ্রি হাইড্রোজেন, তাদের ক্ষেত্রে তাদের যে রেট অফ রিয়াকশন বা তাদের ক্ষেত্রে যে প্রতিস্থাপিত যৌগ যে উৎপন্ন হচ্ছে তার পরিমাণের ভিত্তিতে দেখলে 3 ডিগ্রি হাইড্রোজেন যুক্ত অংশে যদি 5 টাইমস হয় তাহলে 2 ডিগ্রি হাইড্রোজেন প্রতিস্থাপনের ক্ষেত্রে সেটা 3.8% হবে, 8 টাইমস হবে, আর 1 ডিগ্রি হাইড্রোজেনের ক্ষেত্রে সেটা 1 টাইমস হবে এরকম। আর ব্রোমিনের ক্ষেত্রে 3 ডিগ্রি হাইড্রোজেনের প্রতিস্থাপন যদি 1600 হয়, 2 ডিগ্রির ক্ষেত্রে 82, আর 1 ডিগ্রির ক্ষেত্রে 1। এইরকম একটা রেশিও মোটামুটি যে রিয়াকশনে যে প্রোডাক্ট উৎপন্ন হবে তার যে রেশিওটা সেটা মোটামুটি এইটা হবে। এখন এই বিষয়টা কি এখানে বোঝাচ্ছে সেটা আমরা একটু ছোট করে ডিসকাস করে নিতে পারি, যে এই ব্যাপারটা যেটা লেখা হলো এটার অর্থটা কি। দেখো এটার কি অর্থ সেটা আমরা একটুখানি বুঝিয়ে দিচ্ছি। এখানে ধরো আমরা একটা সিস্টেম নিয়ে বিচার করব, কিরকম না CH3, এখানে C, এখানে হাইড্রোজেন, এখানে CH3, এখানে C, এখানে এখানে CH3, এবং এইটায় এখানে ধরো একটা হাইড্রোজেন আছে, এখানেও ধরো একটা হাইড্রোজেন আছে। এবার লক্ষ্য করো এই যে সিস্টেমটা, এই সিস্টেমে একটু খেয়াল করলে বুঝতে পারবে এইটা 3 ডিগ্রি কার্বন, এই কার্বনটা 3 ডিগ্রি কার্বন, এই কার্বনটা বিচার করে দেখো এটা 2 ডিগ্রি কার্বন, আর এই যে বাকি যেগুলো আছে বাকি তিনটে প্রতিটাই 1 ডিগ্রি কার্বন। কিভাবে এটা বুঝছি? দেখো এই কার্বনটার সঙ্গে সরাসরি 3টে কার্বন পরমাণু যুক্ত আছে, তাই এটা 3 ডিগ্রি কার্বন। এই কার্বনের সঙ্গে সরাসরি 2টো কার্বন আছে, তাই এটা 2 ডিগ্রি। এর সঙ্গে সরাসরি একটা, এর সঙ্গে সরাসরি একটা, এর সঙ্গে সরাসরি একটা কার্বন আছে, তাই এদের নিজ নিজ ডিগ্রিগুলো, তাই কোনো ক্ষেত্রে 3 ডিগ্রি, 2 ডিগ্রি বা 1 ডিগ্রি হয়েছে। অর্থাৎ এই সিস্টেমের মধ্যে 3 রকমের কার্বন আছে, এবং 3 ডিগ্রি কার্বনের সঙ্গে যুক্ত হাইড্রোজেনকে 3 ডিগ্রি হাইড্রোজেন বলে, 2 ডিগ্রি কার্বনের সঙ্গে যুক্ত হাইড্রোজেনকে 2 ডিগ্রি, এবং 1 ডিগ্রি কার্বনের সঙ্গে যুক্ত হাইড্রোজেনকে 1 ডিগ্রি বলে। এই হচ্ছে তাদের ডিগ্রি নির্ণয়ের যে নীতিটা। এবার খেয়াল করে দেখো ক্লোরিন বা ব্রোমিনের ক্ষেত্রে এদের যে রেট অফ রিয়াকশন যেটা, সেই বা তাদের যে প্রোডাক্ট উৎপন্ন হয় তার যে রেশিওটা, সেটা দেখো এই রেশিওগুলো মেনটেন করছে। তার মানে কি, দেখো এখানে যত রকমের যে যৌগগুলো হতে পারে সেগুলোর মধ্যে আমরা 3টেকে নিয়ে বিচার করব। তার মধ্যে দেখো এই যে 3 ডিগ্রি হাইড্রোজেন যেটা আছে সেটা প্রতিস্থাপিত হয়ে যদি ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হয়, Cl2 দ্বারা প্রতিস্থাপিত হয়, তাহলে এখানে দেখো যে যৌগটা উৎপন্ন হবে CH3, C, এখানে CH3, হাইড্রোজেনটা চলে গিয়ে ক্লোরিন এলো, এখানে C, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে CH3। তাহলে এই যে প্রতিস্থাপন এই ক্ষেত্রে ঘটবে, এই প্রতিস্থাপনের ক্ষেত্রে যে হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে ক্লোরিন এলো, এটা এটা 5 টাইমস হবে। আর যদি এখানে কোনো প্রতিস্থাপন হয় সেটা 3.8 টাইমস হবে, আর যদি এখানে এখানে বা এখানে হয় সেটা 1 টাইমস হবে। তো ব্যাপারটা হলো যে আমরা দেখব যে এই যে ক্লোরিন বা ব্রোমিন, এই যে প্রতিস্থাপন বিক্রিয়াগুলো, এইগুলো ফ্রি র্যাডিক্যাল মেকানিজম বা মুক্তমূলক ক্রিয়া কৌশলের মাধ্যমে এগোয়। অ্যাকচুয়ালি এখানে যে 3 ডিগ্রি কার্বন আমরা এখানে পাচ্ছি, সেই 3 ডিগ্রি কার্বন থেকে আমরা যে মুক্তমূলক পাই সেটা হচ্ছে 3 ডিগ্রি মুক্তমূলক। 3 ডিগ্রি মুক্তমূলকের স্থায়িত্ব বেশি। এই কারণে ব্রোমিন যেটা কম সক্রিয়, লেস রিঅ্যাক্টিভ, সে কিন্তু প্রথমে এই সাবস্ট্রেট থেকে
স্থায়ী কোন মুক্তমূলক হতে পারে সেটা কিন্তু বেশি পরিমাণে উৎপন্ন করে। মানে যদি ক্লোরিন নাও, তাহলে ক্লোরিন নিলে সে যে স্থানটাকে সহজে সে অ্যাচিভ করতে পারবে সেখানেই সে রিয়াকশন করে দেবে। অর্থাৎ সে স্টেবিলিটি কোন স্থানে মুক্তমূলকের স্টেবিলিটি কম হবে বা বেশি হবে সেটা সেটা বিচার করবে না এরকম নয়, সেটা বিচার করবে, কিন্তু তার বিচার করার ক্ষমতাটা কম, কারণ তার ক্ষেত্রে রিঅ্যাক্টিভিটি বেশি, সক্রিয়তা বেশি। সেই জন্য 1 ডিগ্রি 2 ডিগ্রি বা 3 ডিগ্রি যে স্থানেই মুক্তমূলক উৎপাদন তার দ্বারা হোক না কেন, সে মুক্তমূলক উৎপাদন সেটা করে দেয়। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা যদি রিয়াকশন মেকানিজমটা একটুখানি বোঝার চেষ্টা করি, তাহলে ব্যাপারটা হবে এইরকম। ক্লোরিন মানে হলো সিএল বন্ড সিএল। এখানে যদি সূর্যালোক এইচ নিউ বা তাপ দেওয়া হয়, তাহলে এইভাবে একটা সুষম বিভাজন ঘটে। অর্থাৎ দুটো ইলেকট্রনের একটা ইলেকট্রন এই ক্লোরিন আর একটা ইলেকট্রন এই ক্লোরিন নিয়ে নেয় এবং এখানে উৎপন্ন হয় 2Cl ডট, অর্থাৎ ক্লোরিন মুক্তমূলক উৎপন্ন হয়। ক্লোরিন মুক্তমূলক যেটা উৎপন্ন হলো, অনুরূপভাবে ব্রোমিনও যদি নেওয়া হয়, ব্রোমিন বন্ড ব্রোমিন অর্থাৎ Br2, সেও একইভাবে ব্রোমিন মুক্তমূলক তৈরি করবে। কিন্তু ব্রোমিন মুক্তমূলকের সক্রিয়তা ক্লোরিন মুক্তমূলক অপেক্ষা কম, অর্থাৎ সে ধীর গতিতে রিয়াকশন করবে ব্রোমিন মুক্তমূলক। তাহলে ব্রোমিন মুক্তমূলক ধীর গতিতে রিয়াকশন করবে বলে সে কিন্তু যে স্থানে মুক্তমূলকটা সাবস্ট্রেটে যে স্থানে মুক্তমূলকটা বেশি স্থায়ী হবে সেটা উৎপাদনের সম্ভাবনাকে বাড়াবে বা সেটাকে বেশি পরিমাণে উৎপন্ন করবে। অর্থাৎ ব্রোমিন মুক্তমূলক CH3 C CH3 H, এখানে C, এখানে দুটো হাইড্রোজেন আর এখানে একটা CH3, এই ব্রোমিন মুক্তমূলক এখানে এসে এইরকম একটা ঘটনা ঘটাবে। অর্থাৎ এখানে যেটা হয়ে যাবে, কার্বন, এখানে একটা CH3, এখানে একটা CH3, এটা ডট, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে CH3। দেখো এই যে মুক্তমূলক, এটা দেখো একটা 3 ডিগ্রি মুক্তমূলক। তাহলে ব্রোমিনের রিঅ্যাক্টিভিটি কম হওয়ায় সে ধীর গতিতে রিয়াকশন করবে। অধিকাংশ মুক্তমূলক সে 3 ডিগ্রি তৈরি করবে এবং তারপর যখন পরবর্তী স্টেপে এগোবে তখন এই স্থানে ব্রোমিন অ্যাটাচ হয়ে মুখ্য যৌগ যেটা তৈরি করবে সেটা হচ্ছে 3 ডিগ্রি হাইড্রোজেন প্রতিস্থাপিত যৌগটা। কিন্তু ক্লোরিনের ক্ষেত্রে আমরা দেখব যে এখানে CH3 C CH3, এখানে হাইড্রোজেন, এখানে কার্বন, এখানে হাইড্রোজেন হাইড্রোজেন, এখানে CH3, অর্থাৎ এর ক্ষেত্রেও এখানে কিছুটা বেশি পরিমাণেই মুক্তমূলক তৈরি করবে, কিন্তু পাশাপাশি সে 1 ডিগ্রি স্থানে বা 2 ডিগ্রি স্থানেও যথেষ্ট মুক্তমূলক তৈরি করে ফাইনাল প্রোডাক্টগুলো তৈরি করে দেবে। তাই যেহেতু ক্লোরিন মুক্তমূলকের রিঅ্যাক্টিভিটি বেশি, তাই এর ক্ষেত্রে কিন্তু সিলেক্টিভিটি কম, অর্থাৎ কোন স্থানে রিয়াকশন হলে স্টেবল ইন্টারমিডিয়েটের মধ্য দিয়ে রিয়াকশনটা এগোবে সেটা কিন্তু বিচার করার মতো তার ক্ষেত্রে যেন সময় নেই, সে দ্রুত রিয়াকশন করে দেবে। কিন্তু ব্রোমিনের ক্ষেত্রে তার রিঅ্যাক্টিভিটিটা কম, সে ধীরে ধীরে রিয়াকশন করে। তাহলে কোন ইন্টারমিডিয়েটের থ্রু দিয়ে গেলে একটা রিয়াকশন লেস এনার্জেটিক প্রসেসে, কম শক্তি সম্পন্ন একটা একটা বলা যেতে পারে ধাপের মধ্য দিয়ে এগোবে, সেটা ব্রোমিন মুক্তমূলকের ক্ষেত্রে সেটা বিচার করে বা ব্যাপারটা সেক্ষেত্রে লেস এনার্জেটিক পাথ ধরেই কিন্তু এগোবে। অর্থাৎ 3 ডিগ্রির ক্ষেত্রে স্টেবিলিটি বেশি, তার ক্ষেত্রে এনার্জি কম, সেটা ব্রোমিনের ক্ষেত্রে বেশি হবে, এটা আমরা বলতে পারি। আর আগেই আমরা উল্লেখ করেছি যে এই জাতীয় মেকানিজমগুলো ফ্রি র্যাডিক্যাল বা মুক্তমূলক মেকানিজম। তো সেই মুক্তমূলক মেকানিজম তোমরা ক্লাস 11-এও পড়েছো, এখানেও একটু আমরা উল্লেখ করেছি, প্রয়োজন হলে 11-এ যেটা আমরা পড়িয়েছি সেটা আর একবার তোমরা দেখে নেবে।